পৃথিবীটা খুবই অদ্ভুত একটা জায়গা। খুব সহজে পেয়ে গিয়ে তুমি যাকে অবহেলা করছো, হয়তোবা সৃষ্টিকর্তার কাছে বারবার চেয়েও কেউ তাকে পায়নি। না চাইতেই পেয়ে গিয়ে যে তোমার কাছে মূল্যহীন, হয়তোবা কারো কাছে সে তার জীবনের থেকেও বেশি মূল্যবান। এর আগের পর্বে আমরা দেখেছিলাম সোরু এবং ইয়াতোর অতীতকে দেখানো হয়েছে। সোরুকে রাজ্য থেকে দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এবং পথের মধ্যে ইয়াতো ডিমনদেরকে নিয়ে তাদের উপরে হামলা করে বসে। আশিতা এবং ইয়াতোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইয়াতো খুব সহজেই আশিতাকে হারিয়ে ফেলে। এদিকে সিগন্যাল পেয়ে জাহিওনও খুব দ্রুত সেখানে চলে আসে এবং সময় মতো সেই ইয়াতোর হাত থেকে আশিতাকে বাঁচিয়ে নেয়। জাহিওনকে দেখে ইয়াতো অনেক বেশি ক্ষেপে যায়। ইয়াতো বলতে থাকে, আমি বুঝতে পারছি না, তোমাকে দেখলেই আমার এত বেশি রাগ কেন ওঠে। আমি তোমাকে মেরে তোমাকে টুকরো টুকরো করতে চাই, হয়তোবা তাহলে আমি এর উত্তর পেয়ে যাব। সোরু ইয়াতোর উপস্থিতি টের পেয়ে যায় এবং তার তখন মনে হতে থাকে সে ইয়াতোকে অনেক আগে থেকে চেনে। ইয়াতো জাহিওনকে প্রায় মেরেই ফেলেছিল। শেষ সময়ে সেখানে সোরু এসে পড়ে। সোরু ইয়াতোকে বলে, এসব বন্ধ করো ইয়াতো, তুমি তো আমার চোখকে অনেক আগেই নিয়ে নিয়েছো। এখন কি তুমি আমাকে নিয়ে যেতে চাও? চাইলে নির্দ্বিধায় তুমি আমাকে নিয়ে যেতে পারো, কিন্তু জাহিওনের কোনো ক্ষতি করো না। সোরুকে দেখে জাহিওন বেশ ঘাবড়ে যায়। সে সোরুকে দ্রুত পালকির ভেতরে লুকিয়ে পড়তে বলে, কিন্তু ইতিমধ্যে ইয়াতো জাহিওনকে ফেলে রেখে সোরুর দিকে অগ্রসর হতে থাকে এবং সে সোরুকে বলতে থাকে, আমি মানুষ হতে চাই, আমি জানতে চাই ভালোবাসা কি। সে সোরুর দিকে হাত বাড়ায়, কিন্তু জাহিওন সোরুকে ইয়াতোর কাছ থেকে সরিয়ে নেয়। ইয়াতো তখন বলতে থাকে, আমি তোমার চেহারা স্পর্শ করে দেখতে চাই। আমি যদি মানুষ হয়ে যাই তাহলে তোমার প্রতি আমার অনুভূতিগুলো কি এখনের থেকে ভিন্ন হবে? তার কথা শুনে সোরু কান্না করে দেয় এবং এটা দেখে ইয়াতোর বেশ খারাপ লাগে এবং সে সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরে আমরা আবারও সোরুর অতীতের কিছু অংশ দেখতে পাই। ছোটবেলা থেকেই সোরু বেশ অবহেলায় বড় হয়েছে। এমনকি সে যখন অসুস্থ হয়ে পড়তো তখনও কেউ তার সাহায্যের জন্য আসতো না। এরকমই একদিন সোরু বেশ অসুস্থ ছিল। সে তার দেখাশোনা করা মেয়েটকে অনুরোধ করতে থাকে, আজ রাতে তুমি দয়া করে আমার সাথে থাকো, আমি তোমাকে একদম জ্বালাবো না, আমি ওয়াদা করছি। কিন্তু তার মেয়েট এতে অসম্মতি জানায়। সোরু একা বসে বসে তাকে এমন অবহেলার কারণ সম্পর্কে ভাবতে থাকে। আমি কি এতটাই খারাপ যে সবাই আমাকে এতটা ঘৃণা করে? এরই মধ্যে সোরুর খেলনাটা তার হাত ফসকে দরজার বাইরে চলে যায়। সোরু তখন বলটার জন্য কান্না করতে থাকে এবং তখন একটা ডিমন তাকে দরজার ফাঁকা দিয়ে বলটা ফেরত দেয়। জীবনে প্রথমবারের মতো কেউ তার কান্নায় সাড়া দিয়েছে। ব্যাপারটা সোরুর বেশ ভালো লাগে এবং সে ইচ্ছে করে আবারও বলটা বাইরে ছুড়ে দেয় এবং ডিমনটা আবারও তাকে বলটা ফেরত দিয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঘটনা আবারও বর্তমান সময়ে চলে আসে। জাহিওন ভালোভাবে দেখছিল সোরু কোথাও আঘাত পেয়েছে কিনা। সে তখন কিছুটা রাগ করে সোরুকে বলে, আমি তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম, তুমি কেন পালকি থেকে বের হয়েছো? উত্তরে সোরু জানায়, কারণ জাহিওনের জীবন ঝুঁকিতে ছিল। জাহিওন তখন সোরুকে বলে, আমি চাই না তুমি আর কখনো কোনো কারণে আঘাত পাও, তাতে কারণটা যতই বড় থাকুক। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি জানি না আমি কি করতাম। জাহিওনের অ্যাসিস্ট্যান্ট তখন সেখানে চলে আসে এবং সে তাদেরকে জানায় আশিতার অনেকজন সহকারী অনেক গুরুতরভাবে আহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা না করলে অনেকেই মৃত্যুবরণ করবে। সোরু তখন দ্রুত তার রক্ত নিয়ে তাদের সাহায্য করতে বলে এবং এটা শুনে জাহিওন বেশ ক্ষেপে যায় এবং বলে, আমার কথার তাহলে তোমার কাছে কোনো মূল্য নেই, তাই না? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। এবং সে সেখান থেকে চলে যায়। এদিকে জাহিওন ইয়াতোকে যে আঘাতগুলো করেছে সেগুলো কোনোভাবেই আর ঠিক হচ্ছিল না, যার ফলে ইয়াতো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আকাশের চাঁদের দিকে তাকিয়ে ইয়াতো ভাবতে থাকে, তুমি হচ্ছে ওই চাঁদের মতো যার দিকে তাকালে আমার মনে পড়ে যায় আমি দেখতে কতটা কদাকার। এদিকে আশিতা সোরুকে ইয়াতোর ব্যাপারে প্রশ্ন করতে থাকে। সে সোরুকে জিজ্ঞেস করে সে ইয়াতোকে কিভাবে চেনে। সোরু তখন কান্না করতে করতে বলতে থাকে, এই সবকিছু আমার ভুলের জন্য হয়েছে এবং ইয়াতোকে তার নামটা আমিই দিয়েছিলাম। ঘটনা আবারও অতীতে চলে যায়, যখন ইয়াতো প্রথমবারের মতো সোরুকে দেখেছিল। সোরুর আশেপাশে অসংখ্য মনস্টাররা ঘোরাঘুরি করছিল এবং সোরু ছোট বয়স থেকেই একা একা বড় হচ্ছিল। তার এমন দুর্দশা দেখে ইয়াতোর মনে প্রশ্ন জাগে, এই ছোট্ট বাচ্চাটাকে সবাই এত অবহেলা কেন করছে? মানুষরা তো একে অপরকে ভালোবাসে, তারা তো ছোটদের যত্ন নেয়। পরক্ষণে ইয়াতো বুঝতে পারে এই সবকিছুর কারণ ওই ডিমনগুলো। ইয়াতো তখন মনে মনে ভাবতে থাকে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি এখন খাবো না, ও বড় হলে তখন আমি ওকে খাবো। এবং সে সোরুর দরজার বাইরেই থাকা শুরু করে। এরই মাঝে একদিন ডিমনরা সোরুর মেয়েটাকে মেরে ফেলে। এতে সোরু অনেক বেশি কষ্ট পায় এবং সে কান্না করতে করতে তখন বলতে থাকে,
তোমরা যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো, কিন্তু দয়া করে আর কারো ক্ষতি করো না। ডিমনরা তখন সরুর দিকে ছুটে আসতে থাকে, কিন্তু ইয়াতো একটা ডিমনকেও সরুর কাছে আসতে দেয়নি এবং সে বাকি সব ডিমনদেরকে মেরে ফেলে। এই যুদ্ধে ইয়াতো বেশ আঘাতপ্রাপ্ত হয়। সরু তখন ইয়াতোকে তার রক্ত দিয়ে সুস্থ করে দেয় এবং সেই ইয়াতোকে বলে, তুমি নিশ্চয়ই অনেক তীব্রভাবে মানুষ হতে চাও। যেহেতু আমি মৃত্যুবরণ করব, তাই অন্ততপক্ষে আমি অন্য কারো রক্ত মাংস হয়ে কাজে আসতে চাই। সরুর কথা শুনে ইয়াতোর আরো বেশি খারাপ লাগতে থাকে এবং তার তখন নিজের ছেলের কথা মনে পড়ে যায়, যে তার চেহারা দেখে অনেক বেশি ভয় পেয়েছিল। ইয়াতো সরুর মধ্যেও সেই একই ভয় দেখতে চাচ্ছিল না, তাই ইয়াতো তখন সরুর চোখের আলো নিয়ে নেয় এবং ইয়াতো তখন বলতে থাকে, ওই সুন্দর চোখ দিয়ে তুমি আমার এই কুৎসিত চেহারা দেখো না। ঘটনা আবারও বর্তমানে চলে আসে এবং রাজা জাহিয়নকে আবারও দরবারে ডাকে এবং তাকে রাজ্যের শেষ সীমানায় পাঠানোর কথা বলে, কিন্তু মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরোধিতায় সে এটাই সফল হতে পারেনি। দরবার থেকে বের হওয়ার সময় মন্ত্রী জাহিয়নের সাথে কথা বলে। সে জাহিয়নকে বলে, রাজার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। তুমি চাইলে যে কোনো সময় রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারো এবং আমরা তোমাকে যথাসাধ্য সাহায্য করব। এদিকে রাজকুমারী গারানের গুপ্তচররা তার বাবার বিরুদ্ধে চলা এসব ষড়যন্ত্র সম্পর্কে আভাস পেয়ে যায়। সে বুঝতে পারছিল জাহিয়নের পক্ষ দিন দিন ভারী হচ্ছে। যদি এমনই চলতে থাকে তাহলে তার নিজের পথটা খুবই সংকটে পড়ে যাবে। সে ভাবতে থাকে সে তার বাবার সাথে কথা বলে তার বাবা এবং জাহিয়নের মধ্যকার এই দ্বন্দ্বের সমাপ্তি ঘটাবে। কিন্তু সে যখন তার বাবার রাজদরবারে পৌঁছায়, দরজার বাইরে থেকে সে শুনতে পায় রাজা জাহিয়নকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে এবং এটা শুনে সে বেশ ঘাবড়ে যায়। সরুকে জাহিয়নের বাড়িতে ফিরিয়ে আনার পর থেকেই রাজ্যের মানুষ বেশ অসন্তুষ্ট। প্রতিদিনই জাহিয়নের বাড়ির সামনে মানুষের অনেক বেশি ভিড় দেখা যায়। সরু অভিশপ্ত, এটা বলে তারা সরুকে এই রাজ্য ছাড়ার জন্য বলতে থাকে। এরই মধ্যে অনেক ভয়াবহ একটা ঘটনা ঘটে যায়। জাহিয়নের বাসার সামনে একজন মানুষের লাশ পাওয়া যায় এবং এর কারণে জনতা আগের থেকেও আরো বেশি ক্ষেপে যায়। তারা এর জন্য সরুকে দোষারোপ করতে থাকে এবং আবারও তারা জাহিয়নের বাসার সামনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। বাইরে প্রতিদিন মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে সরু একেবারেই বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সবকিছু সমাপ্তি করার জন্য সরু রাগের মাথায় বাইরে বেরিয়ে যায়, কারণ দিন শেষে সরু নিজেকেই অপরাধী ভাবে। কিন্তু জাহিয়ন তখন তাকে থামিয়ে দেয় এবং বলে, তোমার কাছে সত্যি আমার কথার কোনো মূল্য নেই, তাই না সরু? সে তখন একজন মেইডকে আদেশ করে যাতে তারা সরুকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং সে মেইন দরজার দিকে এগিয়ে যায়। জাহিয়ন বাইরে বেরিয়ে এসে তাদের এরকম চিৎকার চেঁচামেচির কারণ জানতে চায়। এর উত্তরে তারা জানায় রাজ্যে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সব এই প্রিন্সেস সরুর কারণে হচ্ছে। সে একজন অভিশপ্ত মানুষ, তাই তাকে দ্রুত এখান থেকে বের করা দরকার। উত্তরে জাহিয়ন বলে, এই সবকিছু একজন ডিমন করছে, আর কোনো ধরনের প্রমাণ ছাড়া তোমরা আমার স্ত্রীকে কিভাবে দোষারোপ করতে পারো? জাহিয়নের কথা শুনে তারা উল্টো বলতে থাকে সরু জাহিয়নের উপরে কালো জাদু করেছে। এসব কথা শুনে জাহিয়ন আরো বেশি ক্ষেপে যায় এবং তার রাগ দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির একজন কর্মচারী তখন জিজ্ঞেস করে তারা যে লাশটা খুঁজে পেয়েছে এটা নিয়ে তারা কি করবে। জাহিয়ন লাশটা দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ মনে হচ্ছে কেউ এই লাশটার উপরে ধারালো ছুরি ব্যবহার করেছে। জাহিয়নের তখন সন্দেহ হতে শুরু করে। আসলে গত রাতে বরাবরের মতোই একজন লোক তার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছিল, আর হঠাৎ করে তখন দুজন লোক সেখানে চলে আসে এবং সেই লোকটাকে তারা মেরে সেই দরজার সামনেই রেখে চলে যায়। রাজা জাহিয়নকে আবারও দরবারে ডাকে এবং বলে, তোমার কারণে আমার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাই দ্রুত তুমি আমার রাজ্য ত্যাগ করো। জাহিয়নের মনে হতে থাকে এই সবই হয়তো রাজার সাজানো একটা নাটক। সে দরবার থেকে বাড়ি ফিরে যাচ্ছিল। এরই মধ্যে একজন মেইড এসে তাকে একটা চুলের ক্লিপ দেয় এবং জানায়, আপনার সাথে এই ক্লিপের মালিক দেখা করতে চেয়েছে। জাহিয়ন বুঝতে পারে এটা গারানের ক্লিপ এবং সে তখন তার সাথে দেখা করতে যায়। গারান তখন জাহিয়নের মন ভোলানোর চেষ্টা করতে থাকে। সে জাহিয়নকে বলতে থাকে সে মনে মনে প্রার্থনা করেছিল যেন জাহিয়নের সাথেই তার বিয়ে হয়ে যায়, কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। জাহিয়ন তার কথায় তেমন একটা পাত্তা না দিয়ে তাকে বলে, এতদিন পরে সে এসব কথা কেন বলছে? উত্তরে গারান বলে, আমি সবকিছুই জানি। তোমার সাথে আমার বাবার সম্পর্ক খুব একটা ভালো না। আমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করব। সে জাহিয়নকে অনুরোধ করতে থাকে যাতে জাহিয়ন রাজার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেয়। সে আরো বলে সে জাহিয়নকে ভালোবাসে, কিন্তু জাহিয়ন
তার কথায় কোনো একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। গারান তখন তাকে বলে তার এই মুহূর্তে একা একা বাড়ি যাওয়া ঠিক হবে না, কারণ মহলের আশেপাশে অনেক বেশি অ্যাসাসিন ঘোরাফেরা করছে। সে জাহিয়নকে রাতটা এখানেই কাটিয়ে যেতে বলে। জাহিয়ন তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং কিছুটা দূরত্ব বজায় রেখে সে একটা জায়গায় বসে পড়ে। সকালবেলা বাড়ি ফিরে এসে সে দেখতে পায় সারা রাত সরু তার জন্য বাসার দরজার সামনে অপেক্ষা করেছে। জাহিয়নের তখন সরুর চেহারা স্পর্শ করে দেখতে ইচ্ছে হয়। তার তখন মনে পড়ে যায় ইয়াতো একই ধরনের কোনো একটা কথা বলেছিল। সে সরুর সাথে যেসব অন্যায় করেছে, এরপরে সে সরুর দিকে অগ্রসর হওয়ার আর সাহস করতে পারছিল না। তীব্র অপরাধবোধ তাকে ঘিরে ধরেছিল। সরু বাড়ির কর্মচারীদের মাধ্যমে জানতে পারে জাহিয়নের গার্লফ্রেন্ড রয়েছে এবং এ কারণেই সে গতরাতে বাড়িতে ফেরেনি। দরজার আড়াল থেকে এসব কথা শুনতে পেয়ে সরু বেশ কষ্ট পায়। এদিকে গতরাতে জাহিয়নের এই মহলে থাকার ব্যাপারে রাজা জানতে পারে, যাতে সে জাহিয়নকে আবারও এখানে ডেকে আনে এবং জাহিয়ন আবারও মহলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সরু তাকে বারবার যেতে নিষেধ করে। সে জাহিয়নকে বলে, আমি রাতে অনেক খারাপ স্বপ্ন দেখেছি। সে তখন সরুকে বলে, তুমি এখনো খারাপ স্বপ্ন দেখছো? সে তখন সরুর মন ভালো করার জন্য বলে, আমি আসার সময় তোমার পছন্দের মিষ্টি নিয়ে আসব। সে আবারও হাঁটতে শুরু করে এবং সরু তাকে আবারও থামিয়ে দেয়। জাহিয়নের পকেট থেকে তখন গারানের চুলের কাঁটাটা পড়ে যায়, যেটা থেকে সরু বলে, এটা থেকে অনেক অশুভ একটা শক্তি বের হচ্ছে। যে আপনাকে এটা পাঠিয়েছে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জাহিয়ন তখন বলতে থাকে, এটা অসম্ভব, কারণ এটা আমাকে। তার কথা থামিয়ে দিয়ে সরু বলে, আমি জানি এটা আপনাকে আপনার গার্লফ্রেন্ড দিয়েছে, আর এতেই যদি আপনার খুশি থাকে তাহলে আমার এতে কোনো ধরনের অসুবিধা নেই। যা শুনে জাহিয়ন ক্ষেপে যায় এবং সে সরুকে বলতে থাকে, তুমি সবসময় আমাকে এত জঘন্য অনুভব কেন করাও? তুমি আমার খুশির কথা বলছো? তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একদিনও খুশি ছিলাম না। আমি অনেক বড় ভুল করেছি তোমাকে আমার বাসায় থাকতে দিয়ে। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে জাহিয়ন সরুর কাছ থেকে সরে আসে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমি অকারণেই কেন সবসময় ওর সাথে এমন করি। এদিকে জাহিয়নের কথায় সরু বেশ কষ্ট পায় এবং সে তখন বলতে থাকে, আমি আপনাকে আর বাধা দেব না। আপনি চাইলে আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে পারেন, কিন্তু দয়া করে আপনি আজকের মতো তার কাছে যাবেন না। জাহিয়ন নিজেকে সরুর কাছ থেকে ছাড়িয়ে নেয়। সে মনে মনে ভাবতে থাকে, এই সবের মধ্যে তোমার কোনো দোষ নেই, অথচ তুমি কেবল কষ্টই পেয়ে যাচ্ছ। জাহিয়ন দ্রুত বাড়ির বাইরে বের হয়ে যায় এবং সরুও তাকে বাঁচানোর জন্য তার পিছু পিছু ছুটতে থাকে। যেহেতু সে দেখতে পাচ্ছিল না, তাই সে ভুলক্রমে বাড়ির সামনে আগেই ভিড় জমানো সেই লোকদের সামনে পড়ে যায় এবং সেই লোকগুলো সরুকে সামনে পেয়ে তার উপরে নিজেদের সকল রাগ ঝাড়ে। তারা অনেক ভয়ঙ্করভাবে সরুকে মারতে থাকে এবং এক পর্যায়ে সেখানে ইয়াতো চলে আসে। সে সেখানে উপস্থিত সকল লোকদেরকে মেরে ফেলে এবং সরুকে সে বাঁচিয়ে নেয়। এদিকে সরু, যে কিনা অর্ধমৃত অবস্থায় আছে, সে জাহিয়নকে বলতে থাকে, দয়া করে আমার স্বামীকে সাহায্য করো, তার জীবন অনেক বড় ঝুঁকিতে আছে। ইয়াতো তখন বলতে থাকে, যদি তুমি এটাই চাও তাহলে সেটাই হবে। জাহিয়ন গারানের কাছে যেতে যেতে ভাবতে থাকে, আমি তো এসবের কিছুই চাইনি। আমি চেয়েছিলাম আমার পরিবারের হারানো সম্মান ফেরত পেতে। সে মূলত রাজার সাথে নিজের সম্পর্ককে আবারও ভালো করতে চেয়েছিল, আর এ কারণেই সে গারানের সাথে দেখা করতে এসেছে। সে গারানকে জিজ্ঞেস করে সে রাজার সাথে কথা বলেছে কিনা। গারানের দেয়া চা খেতেই জাহিয়নের সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়। গারান তখন বলতে থাকে, জাহিয়ন, দয়া করে আমাকে ক্ষমা করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এবং ঠিক তখন সেখানে রাজা চলে আসে। সে জাহিয়নের দিকে নিজের তরবারি তাক করে বলতে থাকে, অবশেষে আজ আমি তোমাকে শেষ করতে পারবো। আসলে জাহিয়ন রাজাকে তার ভাইয়ের কথা মনে করিয়ে দেয়, যে ভাইয়ের রাজা হওয়ার কথা ছিল। সে সকল দিক দিয়ে রাজার থেকে এগিয়ে ছিল। রাজা তখন তাকে বলতে থাকে, তোমাকে দেখলে আমার তার কথা মনে পড়ে যায় এবং মনে পড়ে যায় আমার মধ্যে কত ধরনের খুঁত রয়েছে। সে জাহিয়নকে তরবারি দিয়ে আঘাত করে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জাহিয়নের সরুর কথা মনে পড়ে যায় এবং সে তখন ভাবতে থাকে, আমি যদি মারা যাই, হয়তো আমার মতোই কোনো এক অমানুষ তোমার উপরে আবারও অত্যাচার করবে। এবং এটা ভেবে জাহিয়নের চোখ থেকে পানি পড়তে থাকে। আর ঠিক তখন সেখানে ইয়াতো চলে আসে। ইয়াতো তার হাতের এক আঘাতেই রাজাকে মেরে ফেলে। আর এদিকে আশিতা, সে ইয়াতোর আস্তানা খুঁজে পায় এবং সেখানে তারা সরুকে অজ্ঞান অবস্থায় পায়। ইয়াতো তার আস্তানায় ফেরত চলে আসে এবং সে ভাবতে থাকে, প্রিন্সেস রক্ত পছন্দ করে না, আমার নিজেকে পরিষ্কার করা উচিত। সে সরুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে যখন দরজা খোলে, আশিতা আগে থেকেই তার জন্য যে ফাঁদ তৈরি করে রেখেছিল, সে সেই ফাঁদে পড়ে যায় এবং সে অনেকাংশেই দুর্বল হয়ে পড়ে। সে বারবার আশিতাকে তখন বলতে থাকে, প্রিন্সেসকে আমার কাছে ফেরত দাও,
তার জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। আমার সাথে তারপরে তোমরা যা করার করতে পারো। সে তখন আশিতার উপরে হামলা করে বসে এবং বারবার সে সরুকে ফেরত চাইতে থাকে। আশিতা তখন ইয়াতোকে বলে, ইয়াতো এসব বন্ধ করো, ভুলে যেও না তুমি কেবল একটা ডিমন। তোরে ইয়াতো বলে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এ কারণেই এত বেশি চেষ্টা করছি। আশিতার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং তার সাথেই সরু ছিল। সরুকে অক্ষত অবস্থায় দেখে ইয়াতো শান্ত হয়ে যায় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সরুর যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে আবারও জাহিউনের বাসায় আবিষ্কার করে। ইউমি তখন কান্না করতে থাকে এবং বলতে থাকে, আপনার নড়াচড়া করা উচিত না, কারণ ডাক্তার বলেছে আপনার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি আঘাত পাননি। সরু নিজের ব্যাপারে চিন্তা না করে জাহিউনের ব্যাপারে জানতে চায়। উত্তরে ইউমি বলে, জাহিউন ঠিক আছে। আর ঠিক তখন সেখানে জাহিউনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যাকে দেখে ইউমি বেশ ক্ষেপে যায় এবং বলতে থাকে তার সবেমাত্র জ্ঞান ফিরেছে, এখন আপনারা তার কাছে কি চান। সরু ইউমিকে শান্ত হতে বলে। ইউমি তখন সরুর কথা অনুযায়ী বাইরে চলে যায়। জাহিউনের অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় জাহিউনের অবস্থা আগের থেকে ভালো, কিন্তু রাজার হামলায় জাহিউনের অবস্থা অনেক খারাপ ছিল, তাই সরু অজ্ঞান অবস্থায় তারা সরুর কাছ থেকে তার রক্ত নিয়েছে। সে সরুকে আরো বলতে থাকে, আমরা জাহিউনকে এখন রাজা বানানোর সিদ্ধান্ত নিয়েছি, আর এর জন্য সাধারণ মানুষের সাপোর্ট দরকার। সে তখন সরুকে বলে, আপনি যদি জাহিউনের ভালো চান তাহলে এখান থেকে তার জ্ঞান ফেরার আগেই চলে যান। সরু তখন কিছু একটা প্রতিবাদে বলতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই আজ সকালে ঘটে যাওয়া ঘটনা সরুর মনে পড়ে যায় এবং তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। সরু তখন জানায়, বেশ, তবে আমার শেষ একটা ইচ্ছা রয়েছে। এবং সরুর কথা অনুযায়ী সে সরুকে একটা জঙ্গলের কাছে নিয়ে যায়, যেখানে আশিতা এবং তার সহকারীও উপস্থিত ছিল। সরু তখন তাদেরকে বলে, এই সব কিছু আমার ভুলের জন্য হয়েছে। ইয়াতো যাই করেছে তার জন্য আমি একটু হলেও দায়ী, তাই আমরা আমাদের বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করেই কাটিয়ে দেব। আমি কখনো ইয়াতোকে আর মানুষের ক্ষতি করতে দেব না এবং আমরা লোকালয় থেকে দূরে কোথাও বসবাস করব, তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। সরু তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং সে জঙ্গলের গভীরের দিকে হাঁটতে শুরু করে। সরু জঙ্গলের মধ্যে ইয়াতোকে খুঁজতে থাকে এবং অবশেষে সে তাকে খুঁজে পায়। ইয়াতোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সরুকে দেখে ইয়াতো বলতে থাকে, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমাকে স্পর্শ করে নিজেকে অপবিত্র করো না। সরু তখন তাকে জড়িয়ে ধরে এবং সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি সবসময় বলতে তুমি আমার মাংস খেতে চাও, অথচ তুমি আজ পর্যন্ত একবারও আমার ক্ষতি করনি। সে তখন ইয়াতোকে জানায় এরপর থেকে সে ইয়াতোর সাথেই থাকবে। শেষবারের মতো জাহিউনকে বিদায় জানাতে সরু আবারও জাহিউনের বাসায় এসে পড়ে। সে সবকিছুর জন্য জাহিউনকে ধন্যবাদ জানায়। জাহিউন সম্পূর্ণভাবে তখনও সুস্থ হয়নি, তাই সরু আবারও তার রক্ত দিয়ে সেখান থেকে নিঃশব্দে চলে যায়। সরু ইউমিকে বলে, তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। আমি দুঃখিত, আমি তোমাকে বলে যেতে পারছি না। ইয়াতো বাইরেই তার জন্য অপেক্ষা করছিল। ইয়াতো তখন সরুকে বলে, এখনো চাইলে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো। উত্তরে সরু বলে, পরিবর্তন করার মতো কিছুই নেই, আর তোমার মানুষ হতে হবে না। তুমি যেমন আছো তেমনই ঠিক আছো। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমার হৃদয়ের বেশিরভাগ অংশ আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, তাই যা অবশিষ্ট আছে তা আমি তোমাকে দিতে চাই। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং চিরদিনের জন্য তারা জাহিউনের জীবন থেকে চলে যায়। 2 দিন পরে জাহিউনের জ্ঞান ফিরে আসে। তার তখন মনে পড়ে যায় সরু সেদিন রাতে তাকে রক্ত দিয়েছে। সরু আবারও নিজেকে কষ্ট দিয়েছে, এটা ভেবে সে বেশ বিরক্ত হয়। সে তখন একজন প্রহরীকে ডেকে সরুর ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে প্রহরী জানায় সরুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা শুনে জাহিউনের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে দ্রুত সরুর কক্ষের দিকে ছুটে যায়, যেখানে কেউই ছিল না। দ্রুতই সেখানে জাহিউনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং সে জাহিউনকে অতিরিক্ত নড়াচড়া করতে নিষেধ করে। জাহিউন তখন সরুর ব্যাপারে তার কাছে জানতে চায়। উত্তরে সে জানায় সরু এখান থেকে চলে গিয়েছে। তার তখন সেদিন সকালের কথা মনে পড়ে যায়, যেদিন সে সরুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। কিন্তু আমি তো ওসব কথা নিজের মন থেকে বলিনি। সে একেবারেই ভেঙে পড়ে এবং প্রচুর কান্না করতে থাকে। এদিকে জাহিউনের অ্যাসিস্ট্যান্ট, যে তাকে কঠিনতম পরিস্থিতিতেও কখনো কান্না করতে দেখেনি, এভাবে কাঁদতে দেখে সে বেশ অবাক হয়ে যায়। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। জাহিউন প্রতি রাতেই সরুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, যে স্বপ্নে সে সরুকে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছে। সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করছে এবং জাহিউন সরুর অনেক বেশি যত্ন নিচ্ছে। কিন্তু ঘুম ভাঙার সাথে সাথেই এক অদ্ভুত শূন্যতা জাহিউনকে ঘিরে ধরে। জাহিউন এখন এই রাজ্যের রাজা এবং গারানের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু সে বেশিরভাগ দিনই যুদ্ধের ময়দানে কাটিয়ে দেয়, যে কারণে
গারান শঙ্কা প্রকাশ করে। তোরে জাহিউন বলে, তুমি এমন ভান করছো যেন তুমি আমার ব্যাপারে চিন্তিত। তোমার পদ অক্ষত থাকবে, তুমি তো সব থেকে বেশি সেটা নিয়ে চিন্তিত, তাই না? সোরু চলে যাওয়ার পর থেকে জাহিউনের জীবন যেন একেবারেই থেমে গিয়েছে। বেশিরভাগ সময় সে মনমরা হয়ে থাকতো। তার মন ভালো করার জন্য তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে নিয়ে ঘুরতে বের হয়। তারা বাজার পরিদর্শন করে এবং অবশেষে তারা একটা ইনে আশ্রয় নেয়। সেখানকার কেয়ারটেকার তাদেরকে জানায় আশেপাশের বেশিরভাগ ইনগুলোই একেবারে ভর্তি। তাদের ভাগ্য খুব ভালো, কারণ কিছুক্ষণ আগে এক দম্পতি এখান থেকে বের হয়ে গেছে। মনে হচ্ছে তাদের নতুন নতুন বিয়ে হয়েছে। হাজব্যান্ড তার ওয়াইফের অনেক যত্ন নিচ্ছে। সে জানিয়েছে সে এখানে ভালো কোনো ডাক্তারের সন্ধানে এসেছে, কারণ তার স্ত্রী অসুস্থ। এরই মধ্যে বারান্দা থেকে জাহিউন যে সোরু এবং ইয়াতোকে দেখতে পায়। সে দ্রুতই তাদের পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিড়ে তারা হারিয়ে যায়। জাহিউন তখন সোরুর নাম ধরে চিৎকার করে সেখানে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তোমার প্রতি যে অন্যায় করেছি এর শাস্তি এটাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার ছায়াকে খুঁজে বেড়াবো। গভীর কোনো এক জঙ্গলে এক রাজকন্যা থাকতো। ঠিক সন্ধ্যা নামার আগে তাকে হাসতে দেখা যেত, আর তার পাশে থাকতো অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী একটা ডিমন, যে তাকে সব ধরনের বিপদ এবং ক্ষতি থেকে রক্ষা করত। এবং সেই গভীর জঙ্গলেই তারা সুখে শান্তিতে বসবাস করত। এরই মাধ্যমে এই গল্পের সমাপ্তি ঘটে। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। কথা হবে আবারও নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।